ওয়েলকাম স্টুডেন্টস। ভেরি শর্ট প্রসেস, একদম সহজ করে ভাবো। আজ ক্লাস যেটা হবে কঠিন অবস্থা ক্লাস 4। ওকে, তো তোমরা এতদিন পর্যন্ত আমি তোমাদেরকে যেটা বলেছি যে একটা ক্লাসের মধ্যে কণাগুলো সঠিক সুবিন্যস্ত অবস্থায় থাকছে, মানে কণাগুলো একটা সুশৃঙ্খল বিন্যাস থাকছে। কিন্তু আজকে যেটার ব্যতিক্রমী হবে সেটা হচ্ছে ক্লাসের ত্রুটি। দেখো, সব কিছুতেই ডিফেক্ট থাকবে, কারণ আমরা যখন ক্লাসের মধ্যে দেখি যে কণাগুলো একদম সুশৃঙ্খল ভাবে সাজানো আছে, সেটা একটা নির্দিষ্ট টেম্পারেচার পর্যন্ত ঠিক আছে। সাধারণত 0 কেলভিন টেম্পারেচার বা তার নিচে পর্যন্ত ঠিক থাকে। কিন্তু টেম্পারেচার যদি একটু বেশি হয় তখন বিভিন্ন ত্রুটি বিচ্যুতি লক্ষ্য করা যায়। তো সেই ত্রুটিগুলোকে মূলত 3টে ভাগে ভাগ করা হয়। একটা বিন্দু ঘটিত, রেখা ঘটিত, তল ঘটিত। বিন্দু ঘটিত মানে কোনো একটা পয়েন্ট যেখানে কণা থাকে, সেখানে যদি কোনো কণা বাইরে বেরিয়ে চলে যায় বা কোনো বাইরে থেকে কণা যদি আসে, সেটাকে বিন্দু ঘটিত বলছি। কোনো একটা রেখা বরাবর যদি অনেকগুলো কণা এরকম ঘটনা ঘটে তখন রেখা ঘটিত। কোনো একটা তল বরাবর যদি ঘটনা ঘটে তল ঘটিত। তোমাদের সিলেবাসে যেটা আছে বিন্দু ঘটিত আছে। এই বিন্দু ঘটিত ত্রুটির মূলত 3টে ভাগ। একটা হচ্ছে স্টয়সিওমেট্রিক ত্রুটি, একটা হচ্ছে নন স্টয়সিওমেট্রিক ত্রুটি, আর একটা হচ্ছে অশুদ্ধিজনিত ত্রুটি। খুব ইম্পর্টেন্ট, ভালো করে শোনো। এই ব্যাপারটা ভালো করে বুঝে নিতে পারলে সব ত্রুটি সম্পর্কে ডিটেলস নলেজ পেয়ে যাবে। স্টয়সিওমেট্রিক ত্রুটি মানে হচ্ছে সংখ্যার অনুপাতের কোনো চেঞ্জ হবে না। নন স্টয়সিওমেট্রিক মানে সংখ্যার অনুপাতের চেঞ্জ হবে। আর অশুদ্ধি মানে বাইরে থেকে অন্য কিছু অ্যাড হবে। অশুদ্ধি বলছে মানে সোডিয়াম ক্লোরাইডের ক্লাসে সোডিয়াম বাইরে বেরিয়ে গেল কি সোডিয়াম বাইরে থেকে এলো, সেটা কিন্তু অশুদ্ধি নয়। কিন্তু সোডিয়াম ক্লোরাইডের ক্লাসে ধরো বাইরে থেকে ধরো সাপোজ কার্বন ঢুকে গেছে। কার্বন তো সোডিয়াম ক্লোরাইড ক্লাসের মধ্যে কেউই নয়। সেটা যদি বাইরে থেকে কোনো অশুদ্ধি চলে আসে তখন সেটা অশুদ্ধিজনিত ত্রুটি বলছি। তো প্রথমে আমরা স্টয়সিওমেট্রিক নন স্টয়সিওমেট্রিক সম্পর্কে ডিটেলস নলেজ লাগবে। স্টয়সিওমেট্রিকের মূল যে দুটো ভাগ, শর্টকি ত্রুটি, ফ্রেঙ্কেল ত্রুটি। ঠিক আছে, আমি একটা একটা করে ছবি দেখে আমি তোমাকে বোঝাচ্ছি। দেখো, শর্টকি ত্রুটি দেখা সি এর দাগ, যেটা সি ছবিতে যেটা দেখানো হয়েছে, দেখো এটা হচ্ছে শর্টকি ত্রুটি। ভালো করে ছবিটার দিকে তাকাও কি হয়েছে। দেখো, a প্লাস বি মাইনাস, a প্লাস বি মাইনাস, বি মাইনাস, a প্লাস বি মাইনাস। দেখো এখান থেকে একটা a প্লাস বেরিয়ে চলে গেছে। a প্লাস, দেখো এখান থেকে একটা বি মাইনাস বেরিয়ে চলে গেছে। তার মানে কোন ক্লাসে a প্লাস বি মাইনাস, a প্লাস বি মাইনাস একটা আয়নীয় যৌগের মধ্যে আছে কণাগুলো, সেখান থেকে একটা a প্লাস একটা বি মাইনাস চলে গেছে। মানে সমসংখ্যক ক্যাটায়ন, সমসংখ্যক অ্যানায়ন ক্লাস থেকে বেরিয়ে চলে গেছে। সেটাকে আমরা শর্টকি ত্রুটি বলছি। তো এই ত্রুটিটা দেখো সংখ্যার অনুপাতের কোনো চেঞ্জ হয়নি, কারণ এই দুটো কণা বেরিয়ে যাওয়ার আগে এ আর বি এর যে অনুপাতটা থাকবে, বেরিয়ে যাওয়ার পরেও কিন্তু অনুপাতটা একই থাকবে। কারণ একটা এ বেরিয়ে গেছে, একটা বি বেরিয়ে গেছে। দুটো এ বেরিয়ে গেলে, দুটো বি বেরিয়ে গেলে অনুপাতটা তো সেম। সাপোজ 10টা এ আছে আর 10টা বি আছে। যদি দুটো এ বেরিয়ে যায় তাহলে 8টা এ আর 8টা বি। তাহলে এখানে অনুপাত সেই 1:1, এখানে অনুপাত 1:1। সংখ্যার অনুপাতের কোনো চেঞ্জ হচ্ছে না। এটা শর্টকি ত্রুটি। ত্রুটিগুলো শুধু ছবি দেখলেই বুঝতে পারবে, কিন্তু এটাকে কেন স্টয়সিওমেট্রিক ত্রুটি বললাম সেটা তো বুঝতে পারলে, যে সংখ্যার অনুপাতের কোনো চেঞ্জ হবে না। শর্টকি ত্রুটি, ফ্রেঙ্কেল ত্রুটি, এগুলোতে কোনো সংখ্যার অনুপাতের চেঞ্জ হয় না। ঠিক আছে, আর একটা জিনিস খেয়াল করো, স্টয়সিওমেট্রিকের একটা ভাগ সম্পর্কে আমি বললাম। এইখানটায় যে এই দুটো জিনিস লেখা আছে, দেখো, শূন্যতাজনিত বা আন্তঃস্থানিক ত্রুটি, এইটা একটু মনে রাখো সবাই। এটা আয়নীয় যৌগের জন্য নয়। এগুলো এখানে যা সমস্ত ত্রুটি আছে সবই বেশিরভাগ কেন পুরোটাই আয়নীয় যৌগের জন্য। মানে a প্লাস বি মাইনাস, এই যে দেখো প্লাস মাইনাস করেছেন, a প্লাস বি মাইনাস, a প্লাস বি মাইনাস, আয়নীয় যৌগ মানে আয়ন থাকবে। শূন্যতাজনিত আর আন্তঃস্থানিক ত্রুটি এটা শুধুমাত্র মৌলের কেলাসের জন্য। সাপোজ শুধু কপারের কেলাস, মানে কপার 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 এরকম থাকবে, কোনো প্লাস মাইনাস নয়, মানে ক্যাটায়ন অ্যানায়ন নয়। তাদের ভাগ মানে এটা এখানে দেখো সব মার্কিং করা আছে। মানে দেখো শূন্যতাজনিত ত্রুটি মানে কত করা হয়েছে, এ পয়েন্ট, তাই না? দেখো এ পয়েন্ট মানে শূন্যতাজনিত ত্রুটি। দেখো এখানে কি হয়েছে ছবি দেখো। দেখো এখানে কোনো প্লাস মাইনাস নেই, ক্যাটায়ন অ্যানায়ন নেই। ভালো করে দেখো, কণাগুলোকে আমি এরকম ভাবে দেখিয়েছি, এরকম ভাবে কণাগুলোকে দেখানো হয়েছে। আর কণাগুলো যেখান থেকে উঠে গেছে সেখানটা ফাঁকা জায়গা দেখানো হয়েছে। জাস্ট দেখো এখান থেকে দুটো কণা উঠে চলে গেছে, যে পয়েন্টে থাকার কথা সেখান থেকে দুটো কণা চলে গেছে। এটাকে বলছি শূন্যতাজনিত ত্রুটি। ঠিক আছে, এইরকম ভাবে তুমি সংজ্ঞা অনুযায়ী ছবি দেখেই তুমি বলে দিতে পারবে কোনটা কোন ধরনের ত্রুটি। স্টয়সিওমেট্রিক ত্রুটিটা বুঝতে পারলে তো ক্যাটায়ন অ্যানায়ন সংখ্যার অনুপাত কোনো চেঞ্জ হবে না, যেটা শর্টকি আর ফ্রেঙ্কেলটা হচ্ছে স্টয়সিওমেট্রিক ত্রুটির মধ্যে পড়ছে।
কিন্তু নন স্টোয়াচিওমেট্রিক ত্রুটির মধ্যে কোনগুলো পড়ছে? ধাতব আধিক্যজনিত ত্রুটি, ধাতব ঘাটতিজনিত ত্রুটি। ধাতব আধিক্যজনিত ত্রুটির আবার দেখো দুটো ভাগ, ধাতব ঘাটতির কোনো ভাগ নেই। এইগুলো, এইটা বলো বা এইটা বলো বা এইটা বলো, এইগুলোকে কেন নন স্টোয়াচিওমেট্রিক ত্রুটি বলছি, এটা একটু বোঝার ব্যাপার আছে। দেখো আমি একটা দেখাচ্ছি, ধাতব আধিক্যজনিত ত্রুটির মধ্যে অ্যানায়ন শূন্যতাটা নিয়ে ধরো আমি আলোচনা করছি। অ্যানায়ন শূন্যতা কত দাগে আছে? এফ এর দাগে আছে। ধরো এইটা দেখো, এখানটা আমার ছবিটা এঁকেছি প্লাস মাইনাস, কিন্তু এটা ভেবে নাও এ প্লাস বি মাইনাস হয়ে আছে, ঠিক আছে? এরকম আছে, ভালো করে দেখো, আমি সুন্দর করে দেখাচ্ছি। এ প্লাস আছে, বি মাইনাস আছে, এ প্লাস আছে, বি মাইনাস আছে, বি মাইনাস আছে, এ প্লাস আছে। এইখানটায় বি মাইনাস একটা বেরিয়ে গেছে, কিন্তু বি মাইনাস বেরোয়নি, অ্যাকচুয়ালি বিটা বেরিয়ে গেছে। মাইনাস চার্জ ইলেকট্রনটা কিন্তু এখানটা দিয়ে গেছে। এটা হচ্ছে অ্যানায়ন শূন্যতাজনিত ধাতব আধিক্যজনিত ত্রুটি, বুঝতে পারলে? এটা কেন নন স্টোয়াচিওমেট্রিক? দেখো এখানটা যখন আগে বি মাইনাস ছিল, তখন দেখো এ আর বি এর অনুপাতটা যা ছিল, এখন কিন্তু অনুপাত এক নেই, কারণ এখানে বি তো কমে গেছে। এ কটা আছে টোটাল? একটা, দুটো, তিনটে, চারটে। বি কটা আছে? একটা, দুটো, তিনটে, এখানে ছিল চারটে, মানে 4:4, মানে 1:1 ছিল। কিন্তু এখন দেখো বি কমে গেছে একটা, তার মানে এখন অনুপাতটা কত হয়েছে? 4:3। দেখো অনুপাত কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। অনুপাত চেঞ্জ হলে সেটাকে আমরা কি বলছি? নন স্টোয়াচিওমেট্রিক ত্রুটি। তার মানে এটা একটা নন স্টোয়াচিওমেট্রিক ত্রুটি। এটাকে কেন হঠাৎ করে এই নাম দেওয়া হলো, ধাতব আধিক্যজনিত? কারণ এখানে দেখো এ প্লাস আর বি মাইনাস যে ক্যাটায়ন হয়ে থাকে সে তো ধাতু, এ তো অধাতু। তাহলে ধাতব আধিক্য তো হবেই, কারণ এখান থেকে অ্যানায়ন পার্ট বিটা তো বেরিয়ে গেছে, বি বেরিয়ে যাওয়া মানে তো ধাতু বেড়ে গেছে, ওই জন্য ধাতব আধিক্যজনিত। ধাতব আধিক্যর মধ্যে আবার কোন ভাগ পড়ছে? অ্যানায়ন শূন্যতা। তো অ্যানায়নের বি পার্টটা তো বেরিয়ে গেছে, ওই জন্য অ্যানায়ন শূন্যতার মধ্যে পড়ছে। সব কিন্তু ভাষার মধ্যেই তুমি লক্ষ্য করতে পারবে যে কোনটার কি নাম হলো, ঠিক আছে? তো আমি যদি অরিজিনালি এটা মেকানিজম করাই যে এটা কিভাবে হলো ব্যাপারটা, সেটা যদি আমি একটু বলি, দেখো তোমরা একটু লক্ষ্য করো। ধরো সোডিয়াম ক্লোরাইড একটা ক্রিস্টাল, যার কালার হচ্ছে হোয়াইট, সাদা কালার। একে যখন আমি সোডিয়াম দিয়ে উত্তপ্ত করব, তখন এই হোয়াইট কালারটা থাকবে না, কালারটা চেঞ্জ হয়ে যাবে ইয়েলো। এই জিনিসটাতে অ্যাকচুয়ালি এই ত্রুটিটা তৈরি হয়, মানে অ্যানায়ন শূন্যতা। কিভাবে হচ্ছে শোনো। ধরো সোডিয়াম ক্লোরাইড ক্রিস্টাল, সেখানটায় সোডিয়াম প্লাস, Cl মাইনাস, Na প্লাস, Cl মাইনাস, Cl মাইনাস, Na প্লাস, Cl মাইনাস, Na প্লাস। এই ক্রিস্টালকে সোডিয়াম দিয়ে যখন উত্তপ্ত করবে, তখন এর সারফেসে কিছু সোডিয়াম পরমাণু আসবে। যেই সোডিয়াম পরমাণু আসবে, তখন এখান থেকে Cl মাইনাস কিন্তু এর দিকে চলে যাবে, বেরিয়ে যাবে। ধরো একটা Cl মাইনাস এখান থেকে বেরিয়ে চলে গেল, দেখো মন দিয়ে শোনো, এখানে কিন্তু গ্যাপ তৈরি হলো। এখান থেকে একটা Cl মাইনাস এখানটা চলে গেল, এখানটা এলো Cl মাইনাস। কিন্তু এর সঙ্গে কোনো কিন্তু বন্ড করতে পারবে না, কেন? এ তো Cl মাইনাস হয়ে আছে, এ তো Na হয়ে আছে, Na প্লাস তো নয়। এর সঙ্গে সঙ্গে কি করবে? এ একটা ইলেকট্রন ছাড়বে, ছেড়ে তৈরি করবে Na প্লাস। কেন? এই Na প্লাস এই Cl মাইনাস কে ধরে NaCl করার জন্য। তাহলে এই Na যখন Na প্লাস হলো, এই যে ইলেকট্রনটা ছাড়লো, সে গিয়ে আবার এইখানটা বসে পড়বে। ওই জন্য দেখো ইলেকট্রনটা এখানটা কিন্তু বাইরে থেকে চলে এসছে। দেখো ইলেকট্রনটা এইখানটা বাইরে থেকে চলে এসছে। কোথায় কোথায়? এইখানটা দেখো ইলেকট্রন, যেটা এক্ষুনি ছবি এঁকে দেখালাম। যেটা তুমি যদি এই বাইরে সোডিয়ামটা যদি না ভাবো, সবাই অ্যাকচুয়ালি বুঝবে কি, যদি ইলেকট্রনটা এখানে আসে, ইলেকট্রন দেখলে কি মনে হবে? সবাই কিন্তু এটা দেখলে বলবে Clটা বেরিয়ে গেছে, যাওয়ার সময় তার মাইনাস চার্জ মানে ইলেকট্রনটা দিয়ে গেছে। কিন্তু বাস্তবে তা হয় না, বাস্তবে Na যে ইলেকট্রনটা ছাড়ছে সেটা এখানটা আসছে, অরিজিনাল মেকানিজম। তো যেখানে যাই হোক, যেভাবেই হোক না কেন, এটা হচ্ছে তোমার একটা ডিফেক্ট। তো অবশ্যই এটা নন স্টোয়াচিওমেট্রিক ডিফেক্ট, অনুপাত চেঞ্জ হচ্ছে। তো এই যেখানটায় দেখবে ইলেকট্রন থাকে ফাঁকা জায়গায়, এটার নাম হচ্ছে এফ সেন্টার বা বর্ণবিন্দু। কারণ এই ইলেকট্রনগুলো যেখানে থাকে, সেখানে ইলেকট্রনগুলো বাইরে থেকে আলোক রশ্মি শোষণ করে এক্সাইটেড হতে পারে। তো তোমরা জানো যে কালারের আলো শোষণ করবে তার পরিপূরক বর্ণ ছাড়বে। তো দেখা গেছে ইলেকট্রনগুলো এক্সাইটেড হওয়ার সময় হলুদ আলো ছাড়ে, সেই জন্য কালারটা হলুদ হয়ে যায়। এমনি সোডিয়াম ক্লোরাইডের কালারটা সাদা, যেখানে ইলেকট্রন থাকে সেটার জন্য এই ঘটনাটা ঘটে, এফ সেন্টারের জন্য। বোঝা গেল? তো এইভাবে ত্রুটিগুলো তৈরি হয়েছে। একটা অশুদ্ধিজনিত ত্রুটি আমি উদাহরণ দিয়ে বোঝাই, শোনো। যেটা হচ্ছে অশুদ্ধির মধ্যে দুটো ভাগ ছিল, একটা প্রতিস্থাপক অশুদ্ধি, একটা ইন্ডাস্ট্রিয়াল অশুদ্ধি।
প্রতিস্থাপক অশুদ্ধিটা যেমন এইটা দেখো, এইটা ভালো করে ছবির দিকে তাকিয়ে দেখো, সোডিয়াম ক্লোরাইড ক্রিস্টালের মধ্যে স্ট্রনসিয়াম ক্লোরাইড অ্যাড করা হয়েছে SrCl2। কি হয়েছে, সোডিয়াম প্লাসকে বের করে দিয়ে সেখানে Sr2 প্লাস ঢুকেছে। সাপোজ সোডিয়াম ক্লোরাইড মানে Na+Cl মাইনাস, Na+Cl মাইনাস, Cl মাইনাস Na প্লাস, Cl মাইনাস Na প্লাস। এই ক্রিস্টালে আমি বাইরে থেকে স্ট্রনসিয়াম ক্লোরাইড দিয়েছি SrCl2, যেখান থেকে আসবে Sr2 প্লাস। এই Sr2 প্লাস এই যে ল্যাটিস সেন্টার, সোডিয়ামের ল্যাটিস সেন্টারে গিয়ে বসবে, সোডিয়ামকে তুলে দেবে। দেখো যত ত্রুটি আছে, অনুপাত চেঞ্জ হতে পারে কিন্তু ক্রিস্টালটা কিন্তু নিউট্রাল থাকবে, চার্জ কিন্তু নিউট্রাল সবার যে কোনো ত্রুটিতে। তো Sr এর তো মাথায় 2 প্লাস, তো Na প্লাস যদি একটা বের করে দেয় এখান থেকে, একটা Na প্লাস কে যদি বের করে দেয়, করে দিয়ে যদি স্ট্রনসিয়াম এখানে বসে যায়, তাহলে দেখো প্লাস চার্জ একটা বেড়ে যাচ্ছে, কারণ Na এর তো +1 আর স্ট্রনসিয়ামের তো +2, ওই জন্য দুটো Na প্লাস কে বের করে দেয়, দুখানা Na প্লাস এখান থেকে বেরিয়ে যায়, বেরিয়ে গিয়ে একটা Sr2 প্লাস এখানে বসে যায়, একটা ফাঁকা জায়গা তৈরি হয়। তার মানে আমি যদি কোনো ক্রিস্টালে 4টে স্ট্রনসিয়াম 2 প্লাস দিই, তার মানে সেই ক্রিস্টাল থেকে মনে রাখো 8খানা Na প্লাস বেরোবে, 4খানাতে গিয়ে A বসে পড়বে আর 4খানা ফাঁকা জায়গা তৈরি হবে। তার মানে যে কটা স্ট্রনসিয়াম দেবে সে কটা কিন্তু শূন্যতা তৈরি হবে। এটা একটা খুব ভালো ইম্পর্টেন্ট একটা বৈশিষ্ট্য, বোঝা গেল ব্যাপারটা? তো এইভাবে বিভিন্ন ত্রুটি তৈরি হচ্ছে, ঠিক আছে। এবার একটা কথা যেটা হচ্ছে ব্যান্ড থিওরি। ব্যান্ড থিওরিটা বুঝতে গেলে মলিকুলার অরবিটাল থিওরি জানাটা দরকার। তো আমি এটা ভেরি শর্ট প্রসেসে বলবো। তো দু ধরনের আমি ধাতু লিখছিলাম, একটা লিথিয়াম আর একটা বেরিলিয়াম। লিথিয়ামে 3টে ইলেকট্রন, বেরিলিয়ামে 4টে ইলেকট্রন। লিথিয়ামে 3টে ইলেকট্রন মানে 1s2 2s1, বেরিলিয়ামে 4টে ইলেকট্রন মানে 1s2 2s2। লিথিয়াম ধাতুর মধ্যে অসংখ্য লিথিয়াম পরমাণু থাকে। লিথিয়াম পরমাণুর মধ্যে এই যে ধরো 1s অরবিটাল গুলো আছে, সেই যখন n সংখ্যক লিথিয়াম জুড়বে তখন এই 1s অরবিটাল গুলো জুড়ে 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 একটা 1s ব্যান্ড তৈরি করে। 2s অরবিটাল গুলো জুড়ে 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 একটা 2s ব্যান্ড তৈরি করে, এরও তাই ব্যান্ড তৈরি করবে। তো সেটা নিয়ে যদি ভাবা যায়, দেখো লিথিয়ামের 1s ব্যান্ড, ধরো এটা 1s ব্যান্ড, 1s ব্যান্ড এইটা, এটা 1s ব্যান্ড। পুরো কেন ফিল আপ করলাম ইলেকট্রন, কারণ 1s2 পুরো ফিল আপ হয়ে আছে। 2s টা দেখো হাফ ফিল আপ হয়ে আছে, অর্ধপূর্ণ হয়ে আছে, মানে 2s ব্যান্ডটা কিন্তু অর্ধপূর্ণ হয়ে থাকে, এটা 2s বন্ড। এর পরে যেটা আছে 2p, 2p তো ইলেকট্রন নেই, মানে 2p তার মানে ফাঁকা, ইলেকট্রন নেই। এটা লিথিয়ামের ক্ষেত্রে বললাম, লিথিয়াম। বেরিলিয়াম জাতীয় ধাতুর ক্ষেত্রে যদি করা যায় বেরিলিয়াম, তাহলে কি হবে, 1s2 পুরো পূর্ণ আছে, মানে ব্যান্ডটা 1s ব্যান্ডটা পুরো পূর্ণ হবে, 2s ব্যান্ডটাও পুরো পূর্ণ, দেখো 2s ব্যান্ড, 2p ফাঁকা। নিয়ম বলছে সর্বোচ্চ যে শক্তি ব্যান্ড অর্ধপূর্ণ বা সম্পূর্ণরূপে পূর্ণ তাকে ভ্যালেন্স ব্যান্ড বলে। মানে এখানে ভ্যালেন্স ব্যান্ড কোনটা বলতো, এইটা, কারণ এটাও ভ্যালেন্স ব্যান্ড এটাও ভ্যালেন্স ব্যান্ড হতে পারে, কিন্তু সর্বোচ্চ বলেছে, মানে অর্ধপূর্ণ হোক বা সম্পূর্ণরূপে পূর্ণ হোক ভ্যালেন্স ব্যান্ড সর্বোচ্চ বলেছে, মানে এটা ভ্যালেন্স ব্যান্ড ভি, এখানেও এটা ভ্যালেন্স ব্যান্ড ভি। আর ভ্যালেন্স ব্যান্ডের ওপরে যে ফাঁকা মানে ব্যান্ডটা থাকে সেটাকে বলা হয় কন্ডাক্ট্যান্স ব্যান্ড, কন্ডাক্ট্যান্স ব্যান্ড, ঠিক আছে। ভালো করে শোনো, এই দু ধরনের ধাতুর ক্ষেত্রে একটা বিশেষ বৈশিষ্ট্য। কি বৈশিষ্ট্য? এই ধরনের ধাতু সবসময় তড়িতের পরিবাহী হয়, অলওয়েজ তড়িতের পরিবাহী। কেন জানো? এই যে এখানে যে ইলেকট্রন গুলো আছে, তড়িৎ ক্ষেত্র প্রয়োগ করলে এই ইলেকট্রন গুলো সহজেই কিন্তু এখানে চলে যেতে পারে, মানে ভ্যালেন্স ব্যান্ডের মধ্যেই ভ্যালেন্স ব্যান্ড থেকে ভ্যালেন্স ব্যান্ডে যাচ্ছে, সবসময় তড়িতের পরিবাহী হবে। কিন্তু এরা তড়িৎ পরিবাহী হতে পারে, তড়িৎ কুপরিবাহী হতে পারে, মানে অন্তরক পদার্থ হতে পারে, আবার অর্ধ পরিবাহী হতে পারে। কেন? কারণ এর দেখো 2s টা তো পুরো ফিল আপ, 2s যদি পুরো ফিল আপ হয়, এর যেমন এখান থেকে ইলেকট্রন এখানে যেতে পারছে, এর ইলেকট্রন গুলো তো এর মধ্যে যাবে কোথায়, পুরো ফিল আপ হয়ে আছে, একমাত্র যেতে গেলে এখানে যেতে হবে। কিন্তু এখানে যাওয়ার জন্য ওই জন্যই 3 ধরনের হতে পারে। কেন? এই গ্যাপটার উপর ডিপেন্ড করে। এই গ্যাপ যদি অনেকটা বড় হয় তাহলে কিন্তু যেতে পারবে না, তখন সে অন্তরক পদার্থ হবে। আর গ্যাপ যদি ছোট হয় তাহলে কিন্তু হাই টেম্পারেচারে চলে যেতে পারবে, লো টেম্পারেচারে যেতে পারবে না, তখন সেটা অর্ধ পরিবাহী হবে। আর যদি গ্যাপ দেখা যায় একদমই নেই, মানে এর সঙ্গে যদি ওভারল্যাপ হয়ে যায় সাপোজ, হ্যাঁ, তখন কিন্তু সহজেই চলে যেতে পারবে, তখন সেটা পরিবাহী হবে। তার মানে বুঝতে পারছো, যাদের ভ্যালেন্স ব্যান্ড পুরো পূর্ণ 3 ধরনেরই হতে পারে, পরিবাহী, অন্তরক,
অর্ধপরিবাহী, আর যাদের ভ্যালেন্স ব্যান্ড অর্ধপূর্ণ তারা সবসময় কিন্তু তড়িতের পরিবাহী হবে। ঠিক আছে, এটা মাথায় রাখবে। তো আর একটা কথা বলা, যে অর্ধপরিবাহী মানে তোমরা এতদিন যাবত জেনে আসছো সিলিকন আর জার্মেনিয়াম। যদি সিলিকন ধরা হয় তার ইলেকট্রন বিন্যাস তো 14 মানে ইলেকট্রন বিন্যাস 2 আর 4, শেষ কক্ষে ইলেকট্রন 4টে। তো সিলিকন যখন আরেকটা সিলিকন পরমাণুগুলোর সাথে যখন বন্ড করে 4টে করে সমযোজী বন্ধন করে, যেহেতু শেষ কক্ষে ইলেকট্রন 4। এখন আমি গ্রুপ 15 মৌল একটা ধরছি, সাপোজ ফসফরাসের ইলেকট্রন শেষ কক্ষে দেখো 5, বা গ্রুপ 13 একটা মৌল ধরছি, ধরো অ্যালুমিনিয়াম 13 মানে শেষ কক্ষে ইলেকট্রন 2 8 3, শেষ কক্ষে ইলেকট্রন কটা? 3টে। এইটা একটু ভাবার চেষ্টা করো, সিলিকনের শেষ কক্ষে 4টে বলে ও 4টে বন্ড করেছে। এখন এটা অর্ধপরিবাহী, বিশুদ্ধ অর্ধপরিবাহী। বিশুদ্ধ অর্ধপরিবাহী মানে শুধু সিলিকন আছে, আমি এটাকে এবার অশুদ্ধ অর্ধপরিবাহী তৈরি করছি। অশুদ্ধ মানে বাইরে থেকে অন্য অশুদ্ধি দিচ্ছি। কি অশুদ্ধি? না গ্রুপ 15 মৌল ধরো ফসফরাস আমি ডোপিং করছি এর মধ্যে, বা গ্রুপ 13 মৌল অ্যালুমিনিয়াম ধরো এর মধ্যে ডোপিং করছি। কিন্তু খেয়াল করে দেখো, ফসফরাসের শেষ কক্ষে 5টি ইলেকট্রন, অ্যালুমিনিয়ামের শেষ কক্ষে 3টি ইলেকট্রন। যার 5টা ইলেকট্রন, সিলিকনে তুমি 4টি ইলেকট্রন ছিল বলে 4টে বন্ড করেছে, যার 5টা ইলেকট্রন থাকবে, মানে ফসফরাস যদি এখানে দাও তাহলে এই সিলিকনটা উঠে গিয়ে এখানে ফসফরাস যখন বসবে, সিলিকনটা উঠে যখন ফসফরাস বসবে, 5টা ইলেকট্রন কিন্তু কি করবে বলতো? 4টে বন্ড করবে, আর একটা এক্সট্রা ইলেকট্রন কিন্তু থেকে যাচ্ছে। এই একটা এক্সট্রা ইলেকট্রন থেকে যাওয়ার জন্য এর তড়িৎ পরিবাহিতা কিন্তু বেড়ে যাবে। তাহলে অশুদ্ধ অর্ধপরিবাহী তড়িৎ পরিবহন ক্ষমতা বেশি। আবার তুমি যদি সিলিকন তুলে দিয়ে এখানে যদি অ্যালুমিনিয়াম ডোপিং করো, অ্যালুমিনিয়ামের 13 মানে শেষ কক্ষে ইলেকট্রন কত? 3। যদি তুমি এখানে অ্যালুমিনিয়াম দাও তাহলে শেষ কক্ষে ইলেকট্রন 3 মানে সে 3টে বন্ড করবে, 1 2 3টে। এইখানের বন্ডে তার মানে ইলেকট্রন কম পড়ছে, একটা হোল তৈরি হবে। ইলেকট্রন কম পড়ছে কারণ 3টে ইলেকট্রন, তো এটাকে বলছি আমরা হোল। যখন এরকম হোল তৈরি হয়, পাশের সমযোজী বন্ধন থেকে ইলেকট্রন গুলো ছুটে এর কাছে আসে, সেখানে আবার হোল তৈরি হবে। আবার পাশের থেকে আবার ইলেকট্রন সেই হোলে আসে, আবার হোল তৈরি হবে। তার মানে ইলেকট্রন ছুটছে, অ্যাকচুয়ালি বাইরে থেকে দেখে আমার হোলটা যেন এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে। তো সেটার জন্য তড়িৎ পরিবহন ক্ষমতা বেড়ে যায়। তার মানে অশুদ্ধ অর্ধপরিবাহী তড়িৎ পরিবহন ক্ষমতাটা বেশি। ঠিক আছে, বিশুদ্ধ তড়িৎ মানে অর্ধপরিবাহী থেকে। তো লাস্ট একটা জিনিস বলবো, বলে ক্লাস শেষ করব, এবং চ্যাপ্টারও শেষ আজকের ক্লাসে, যেটা হচ্ছে ম্যাগনেটিক প্রপার্টি। ম্যাগনেটিক প্রপার্টির মধ্যে এই 4টে জিনিস ভালো করে খেয়াল করো। এই যৌগ দেখো, তোমরা অবশ্যই এটা আগে থেকে জানো, তবু আমি ডিসকাস করে দিচ্ছি। এই যৌগের মধ্যে দেখো যেখানে ইলেকট্রন আছে, দেখো সব যুগ্ম ইলেকট্রন। যুগ্ম ইলেকট্রন মানে এর চৌম্বক ভ্রামক শূন্য হবে। কেন বলতো? এইটাকে প্রশমিত করে দিচ্ছে, এটাকে প্রশমিত করে দিচ্ছে, সবাইকে দেখো প্রশমিত করে দিচ্ছে। এটাকে বলে ডায়াম্যাগনেটিক পদার্থ, তাই না? চৌম্বক ক্ষেত্রে রাখলে কোনো আকর্ষণ ফিল করবে না। কিন্তু এখানে দেখো অযুগ্ম ইলেকট্রন, চৌম্বক ক্ষেত্রে রাখলে কিন্তু আকর্ষণ ফিল করবে। এখানেও অযুগ্ম ইলেকট্রন, কিন্তু তবু দেখো আকর্ষণ ফিল করবে না। কেন বলতো? এই অংশের অযুগ্ম ইলেকট্রনের চৌম্বক ভ্রামকের দিক যেদিকে আছে, এই অংশের অযুগ্ম ইলেকট্রন গুলো চৌম্বক ভ্রামকের দিক দেখো উল্টো দিকে আছে। এখানে যেদিকে আছে এখানে উল্টো দিকে আছে, মানে এই ডোমেন, এই অংশের চৌম্বক ভ্রামক এটাকে প্রশমিত করে দিচ্ছে, এই অংশেরটা ভ্রামকটা এখানে। তার মানে এখানে অযুগ্ম ইলেকট্রন থাকা সত্ত্বেও কিন্তু চৌম্বক ভ্রামক শূন্য, মানে আকর্ষণ ফিল করবে না চৌম্বক ক্ষেত্রে। সেটাকে বলছি অ্যান্টি ফেরোম্যাগনেটিক। আর যারা যুগ্ম ইলেকট্রন হওয়ার জন্য চৌম্বক ক্ষেত্রে রাখলে আকর্ষণ ফিল করে না, সেটাকে বলছি ডায়াম্যাগনেটিক পদার্থ। ঠিক আছে, আর একটা পদার্থ আছে যেটা ফেরিম্যাগনেটিক। এখানে অযুগ্ম আছে, দেখো এটাকে প্রশমিত করলেও দেখো এই দুটো প্রশমিত করছে না কেউ কাউকে, কারণ এটা অপোজিট দিকে থাকলেও এটা সেম দিকে আছে। তাহলে অল্প চৌম্বক মানে অল্প চুম্বকত্ব পাবে, মানে চুম্বক ক্ষেত্রে রাখলে অল্প আকর্ষণ ফিল করবে, সেটা হচ্ছে ফেরিম্যাগনেটিক। আর এইটা যেটা একটা স্ট্রং চুম্বক ভ্রামক পাওয়া যায়, চুম্বক ক্ষেত্রে রাখলে যেটা স্ট্রং আকর্ষণ পাওয়া যায়, সেটা দেখো দুটো বলছি, একটা প্যারাম্যাগনেটিক আর ফেরোম্যাগনেটিক। অ্যাকচুয়ালি অর বললেও দুটো এক জিনিস নয়, কারণ প্যারাম্যাগনেটিক মানে একই দিকে আছে ঠিক কথা, কিন্তু প্যারাম্যাগনেটিক পদার্থকে যদি আমি কিছু ট্রিটমেন্ট করি, এরও কিন্তু দিকগুলোকে চেঞ্জ করে আবার এইরকম বা এরকম করা যায়। কিন্তু ফেরোম্যাগনেটিক সারা মানে সবসময়ের জন্য কিন্তু এরকম ভাবেই থাকবে, মানে কোনো দিক চেঞ্জ হবে না, মানে স্ট্রং চৌম্বক ভ্রমণ থাকবে, মানে চুম্বকত্ব কোনোদিন লোপ পাবে না। তো সেটাকে ফেরোম্যাগনেটিক বলছি। তাহলে বোঝা গেল সবগুলো, এইটার বেসিক ডিফারেন্সটা বোঝা গেল। তো এটাই প্যারাম্যাগনেটিক, এটাই ফেরোম্যাগনেটিক, কিন্তু ফেরোম্যাগনেটিকের ক্ষেত্রে এইটা চেঞ্জ হবে না, আর প্যারাম্যাগনেটিকের ক্ষেত্রে এটা আছে বাট কখনো কখনো চেঞ্জ হতে পারে। এই স্ট্রাকচারটা, সেটাকে আমরা প্যারাম্যাগনেটিক স্ট্রাকচার বলছি। বোঝা গেল? এই হলো টোটাল চ্যাপ্টার সলিড স্টেট। আজকের মতো ক্লাস শেষ। ওকে, বাই।